এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, যে এই পরিস্থিতিতে আমরা মনে করি বাংলাদেশে গত শতকে বাংলাদেশের অভ্যুত্থান বলি, স্বাধীনতা বলি, গণ অভ্যুত্থান বলি, যা কিছু হোক না কেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু ধর্ষণের এমন কাহিনীগুলো পরম্পরা ঘটে আসছে। আমরা আশা করব যে আমার একটা সন্তান রয়েছে, যে সন্তানটা পৃথিবীতে সুস্থভাবে এবং আপনাদের প্রত্যেকের সন্তান বেঁচে থাকবে, এই ধরনের কোনো হত্যাকাণ্ডের শিকার হবে না। প্রত্যেকটা মা বাবা যখন বিবাহ করে এরপরে নিজের সন্তানকে নেওয়ার ক্ষেত্রে কোনো দ্বিধাগ্রস্ত করবে না। আমি একটা কাপলকে জিজ্ঞেস করেছিলাম, আপনারা কি সন্তান নেবেন না? বলেছিল, যেমন বাংলাদেশ, এই বাংলাদেশে আমি সন্তান নিব কিভাবে, তার নিরাপদ বা নিশ্চয়তার বিধান কে করবে সেটা আসলে আমি জানি না। এখন এই অভ্যুত্থানের পরে যারা আমাদের ব্রেন ড্রেন হয়ে অনেক তরুণ যুবা বাংলাদেশি ডায়াসপোরা যারা বিদেশে চলে গিয়েছিলেন, তারা একটা হোপ দেখেছিলেন যে বাংলাদেশে আসবেন, কিন্তু ইদানিং কিছু ঘটনা রয়েছে যে ঘটনাগুলো আমাদের বিবেকবোধ থেকে সোসাইটির চরিত্রে এমনভাবে উন্মোচিত করতে আমাদের সামনে আসছে যে ভবিষ্যতে আমরা নতুন করে ভাবনার সময় এসেছে, হয়তো পরিবর্তন করতেই হবে অথবা চলে যেতে হবে। কিন্তু চলে যাওয়ার তো কোনো অপশন নেই, যেহেতু এই মাটিতে জন্ম, এই মাটিতে থেকেই যারা ধর্ষণ করে, যারা ধর্ষকদের পাহারাদার, যারা ধর্ষণ বিরোধী আইন করতে প্রস্তুত নয়, আমাদের ফাইটটা জারি রাখবো, আমরা আমাদের সন্তানদেরকে রক্ষা করব। দ্বিতীয়ত যে বিষয়টা, কর্মসংস্থান। কর্মসংস্থানের বিষয় হলো, আজকে ইন্ডিয়াতে একটি খুবই চমকপ্রদ একটি ঘটনা ঘটছে। ইন্ডিয়ার যিনি চিফ জাস্টিস আছেন, উনি হলো তরুণদেরকে একটি কথা বলেছিলেন, সেটা হলো ককরোচ, তেলাপোকা, এবং তরুণদেরকে বলেছিলেন এগুলা বেকার, লেজি। তো এটা শোনার পরে একটা ক্ষুদ্র তরুণ একটা পার্টি খুলছে, ককরোচ জনতা পার্টি। এই ককরোচ জনতা পার্টির হলো ইনস্টাগ্রামে যে মিলিয়ন ভিউজ, সেটা হলো বিজেপি থেকেও অনেক গুণ ছাড়িয়ে গিয়েছে। এবং আমি একটা জায়গায় দেখলাম ককরোচ বসে বসে সেই পদ্মকে বসে বসে খাচ্ছে। আমরা বাংলাদেশের পক্ষ থেকে যারা এই অনলাইনে জেনজিদের যে মুভমেন্ট শুরু হয়েছে ইন্ডিয়াতে কারাপশনের বিরুদ্ধে, তাদের সাথে সংহতি জ্ঞাপন করছি। এবং আমরা মনে করি সাউথ এশিয়াতেই যে পরিবর্তনের সূচনা এসেছে, নেপাল থেকে শ্রীলঙ্কা, সেই পাকিস্তান থেকে মায়ানমার, প্রত্যেকটা জায়গায় নতুন করে সাউথ এশিয়া আবার ঘুরে দাঁড়াবে, সেই জায়গায় আমাদের সংহতি বিরাজমান থাকবে। আজকে যে টপিকগুলো আমরা নির্ধারণ করেছি আমি খুব ছোট্ট করে শেষ করব। প্রথমত, কর ব্যবস্থা হলো সংস্কার। কর ব্যবস্থা সংস্কার করা কেন জরুরি, একটু আগেই এই বিষয়গুলো নিয়ে খান জহিরুল ইসলাম ভাই বলেছিলেন কোন দেশের কতটা রেশিও। বাংলাদেশে হলো 8.6 মাত্র আমরা কর নিতে পারি জনগণ থেকে। এবং এই করের ক্ষেত্রে সবচেয়ে বড় যারা গরিব মানুষ তারা কর দিয়ে থাকে, এবং যারা বড় লোক তারা কর তো দেওয়া দূরের কথা, আবার আমরা যে করগুলো দিয়ে থাকি সেখান থেকে হলো তারা লুট করে নিয়ে যায়। তো বাংলাদেশে যদি আমরা কর ব্যবস্থা শক্তিশালী না করি, তাহলে নাগরিকদের এবং রাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গায় কিন্তু ভাটা পড়বে। মানুষ যখন দেখবে যে আমি গরিব হওয়ার কারণে কর দিতে হয়, তুমি বড়লোক হওয়ার কারণে কর দিতে হয় না, এই যে সমাজের যে বৈষম্য, সেই বৈষম্য থেকে কিন্তু জনগণ রাষ্ট্রের প্রতি আস্থা হারায়। তখন 3 সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মানুষ প্রতিবাদ শুরু করে, আমি হলো ট্যাক্স দিব না, এবং মানুষ তাদেরকে হাইড করার চেষ্টা করে। সুনাগরিক হয়ে ওঠার জন্য কিন্তু রাষ্ট্রের একটি বড় দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বের জায়গা থেকে যদি রাষ্ট্র এটা দায়িত্ব পালন করতে না পারে, তখন কিন্তু রাষ্ট্র ব্যবস্থা যেটা, সেটা হলো ধ্বংসের মুখে পতিত হয়।